আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন শর্ট টপিকের এবং শর্ট একটা প্রশ্নের ভিডিওতে। আজকের প্রশ্নে বলা হচ্ছে যে একটা আলফা কণা, এখানে একটা আলফা কণা কি করতেছে, যার গতিশক্তিটা হচ্ছে মূলত 5.3 মেগা ইলেকট্রন ভোল্ট, এবং এটি সরাসরি একটি স্বর্ণপাতের পরমাণুর নিউক্লিয়াসের দিকে ধাবিত হয়েছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে একটা গোল্ড নিউক্লিয়াসের দিকে ধাবিত হচ্ছে একটা আলফা কণা, এবং ওই স্বর্ণ পরমাণুর নিউক্লিয়াস এবং আলফা কণার মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করতে বলা হচ্ছে। এটাই মূলত আসলে এই প্রশ্নের মধ্যে যেটা চাচ্ছে সেটাই, এটা হচ্ছে কি সর্বনিম্ন দূরত্ব। এই সর্বনিম্ন দূরত্ব বের করতে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যখন অবশ্যই এখানে ধরে নেওয়া হচ্ছে যে পুরো ঘটনায় এখানে স্বর্ণ যে পরমাণুটা আছে অর্থাৎ গোল্ড নিউক্লিয়াস যেটা আছে, এখানে যে গোল্ডকে যদি আমরা বিবেচনা করি এখানে গোল্ডটাকে এখানে স্থির ধরা হয়েছে। তাহলে এখন আমরা বিষয়টিকে যদি একটু বিস্তারিতভাবে জানতে চাই, তাহলে এখানে আমাদের একটা কনসেপ্ট চলে আসতেছে, এবং সেই কনসেপ্টটা আমরা অলরেডি এখানে লিখে দিয়েছি। এটা হচ্ছে মূলত ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ এটা হচ্ছে মূলত একটা টপিক, আমরা বলতে পারি কোন ক্ষেত্রে টপিক। এটা হচ্ছে মূলত আলফা কণার যে বিক্ষেপণ একটা যে পরীক্ষা ছিল, অর্থাৎ রাদারফোর্ডের যে পরমাণু মডেল, আমরা যদি বলি যে রাদারফোর্ডের পরমাণু মডেল, তো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা দেখেছিলাম যে সেখানে আলফা কণাকে নিউক্লিয়াসের দিকে ধাবিত করা হচ্ছিল, এবং সেই নিউক্লিয়াসটা মূলত কি গোল্ড নিউক্লিয়াস বা স্বর্ণ নিউক্লিয়াস। কেন? কারণটা হচ্ছে সেখানে একটা পাত ছিল, এবং সেই পাতটা ছিল মূলত স্বর্ণের পাত। তো স্বর্ণের পাত ছিল মানে অবশ্যই সেখানে স্বর্ণ নিউক্লিয়াসের দিকে ধাবিত করা হচ্ছিল। কিভাবে বিষয়টা ওখানে আমরা দেখেছিলাম যে আলফা কণাগুলো যখন স্বর্ণের পাতের দিকে ধাবিত করা হচ্ছিল, তখন সেখানে মূলত ম্যাক্সিমাম আলফা কণাগুলাই, অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এটা যদি আলফা কণা হয়, তো ম্যাক্সিমাম আলফা কণাগুলো কি করতেছিল, এটাকে ভেদ করে চলে যাচ্ছিল। কিছু আলফা কণা যারা একবারে এখানকার স্বর্ণপাতের মধ্যে থাকা যে স্বর্ণের যে নিউক্লিয়াস আছে বা স্বর্ণের পরমাণু অর্থাৎ গোল্ড পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াস বরাবর যে আলফা কণাগুলো যাচ্ছিল, সেই আলফা কণাগুলো কিন্তু কি হচ্ছিল, সোজা পথে ফিরে আসতেছিল। এখন এখানে আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছি। মূলত এখানে ঘটনাটা ঘটে কি, আমরা জানি যে আলফা কণাটা নিজেই একটা পজিটিভ চার্জ, এবং এখানে গোল্ডের যে নিউক্লিয়াসটা মূলত আমরা জানি যে একটা নিউক্লিয়াসে, যেহেতু আমরা জানি যে এখানে প্রোটন থাকে এবং কি থাকে, নিউট্রন থাকে। তো নিউট্রনটা তো চার্জ নিরপেক্ষ, কিন্তু প্রোটনটা তো ধনাত্মক চার্জ, যার কারণে অবশ্যই নিউক্লিয়াসটা একটা কি ধনাত্মক চার্জের একটা বলতে পারে যে পুঞ্জীভূত একটা জায়গা বা ঘনীভূত একটা জায়গা। তো এখন আলফা কণা নিজেও একটা পজিটিভ চার্জ এবং নিউক্লিয়াসটা নিজেও একটা পজিটিভ চার্জ। তো অবশ্যই আমরা জানি যে পজিটিভ এবং পজিটিভ বা সেম চার্জ, অর্থাৎ পজিটিভ চার্জ এবং কি পজিটিভ চার্জ পরস্পরকে কি করবে, অবশ্যই বিকর্ষণ করবে। কি করবে? অবশ্যই পরস্পরকে বিকর্ষণ করবে, পরস্পরকে কি করবে, দূরে ঠেলে দিবে, তাই না? তাহলে এখন এখানে যে ঘটনাটা ঘটে, মূলত একটা আলফা কণাকে যখন একটা অসীম দূরত্ব থেকে একটা আলফা কণাকে যখন গতিশীল করা হয়, এবং এটা যখন স্বর্ণপাতের কাছাকাছি আসে, এবং যদি আলফা কণাটা স্বর্ণপাতের মধ্যে থাকা যে নিউক্লিয়াস অর্থাৎ স্বর্ণের যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসের খুব কাছাকাছি যখন আসে, তখন কিন্তু ব্যাপারটা এমনটা না যে নিউক্লিয়াসে ধাক্কা খেয়ে এটা বিপরীত দিকে চলে যায়, বরঞ্চ এখানে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এখানে আসতে পারে, এরপরে সেখানে ওই বিন্দুতে গিয়ে হয় থেমে যায়। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে এখানে যদি এটা একটা আলফা কণা হয়, তাহলে এই আলফা কণাটা দেখা যাবে হয়তো বা এই একটা বিন্দু বা এই পয়েন্ট পর্যন্ত কি করতে পারবে, এখানে এই পর্যন্ত আসতে পারবে, এই পয়েন্ট পর্যন্ত আসতে পারবে, এবং এই পয়েন্ট পর্যন্ত আসার পরে এখানে আলফা কণা এবং গোল্ড যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে একটা সর্বনিম্ন দূরত্ব বজায় রাখবে, যেটাকে আমরা ডিও বলতে পারি কিংবা আরও বলতে পারি, যাই বলি না কেন, তা আর বললাম আমরা। এইরকম একটা সর্বনিম্ন একটা দূরত্ব বজায় রাখবে, এবং এই যে সর্বনিম্ন দূরত্ব বজায় রাখতেছে, এই সর্বনিম্ন দূরত্বটাকেই মূলত বলা হচ্ছে কি ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তার মানে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচের যদি আমরা ডেফিনেশনটা এইভাবে যদি বাংলায় যদি একটু ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে এরকম যে যখন কোন একটা আলফা কণাকে কোনো একটা নিউক্লিয়াসের দিকে ধাবিত করা হচ্ছে, বা এখানে স্বর্ণ নিউক্লিয়াসের দিকে যখন ধাবিত করা হচ্ছিল, তখন স্বর্ণ নিউক্লিয়াস এবং আলফা কণার মধ্যে একটা সর্বনিম্ন দূরত্ব থাকবে। অবশ্যই একটা কি থাকবে, তাদের মধ্যে একটা সর্বনিম্ন দূরত্ব বজায় থাকবে, যে দূরত্ব পর্যন্ত মূলত আলফা কণাটা আর যেতে পারবে না, অর্থাৎ এইটুকু দূরত্ব শুধু এখানে মাঝখানে বজায় থাকবে। এবং এই কনসেপ্টটাই মূলত আমাদের এখানে লাগতেছে। তাহলে এখানেও কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, তার মানে আমরা বলতে পারি যে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ।
তো এই কনসেপ্টটাই মূলত আমাদের এখানে এই প্রশ্নটি সলভ করার জন্য লাগবে। তাহলে এখন আমরা ডেরিভেশনে চলে যাই, যে আসলে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচের ডেরিভেশনটা আমরা কিভাবে করব। তাহলে ডেরিভেশনে যাওয়ার পূর্বে এখানে আমরা কিছু ফিগার ড্র করে নিই বা এক্সট্রা কিছু ইনফরমেশন ড্র করে নিই। ধরে নিলাম এটা একটা এ পয়েন্ট এবং এটাকে ধরে নিলাম আমরা বি পয়েন্ট। আচ্ছা, তাহলে এখন ডেরিভেশনে যাওয়ার পূর্বে আমাদের একটা বিষয় লক্ষ্য করা দরকার। আমরা যেমনটা বলতেছিলাম যে আলফা কোণার যেটা আছে সেই আলফা কোণাটা একটা অসীম দূরত্বে ছিল বা একটা অসীম ডিস্টেন্সে ছিল শুরুর দিকে, এবং এখান থেকে সেটা ধাবিত হচ্ছিল, এবং এই আলফা কোণাটার মধ্যে একটা শক্তি ছিল, সেই শক্তিটাকে একটা গতিশক্তি ছিল, সেই গতিশক্তিকে আমরা ধরে নিলাম ই কে গতিশক্তি, এবং এই গতিশক্তি নিয়ে এই আলফা কোণাটা কি করতেছিল, এই দিকে ধাবিত হচ্ছিল, এবং এরপরে বি পয়েন্টে গিয়ে এই আলফা কোণাটা কি করবে, থেমে যাবে। বি পয়েন্টে গিয়ে কেন থেমে যাবে, ওই যেমনটা বললাম যে পজিটিভ চার্জকে পরস্পরকে বিকর্ষণ করবে, যার কারণে আলফা কোণাটা কিন্তু একবারেই গোল্ড নিউক্লিয়াসকে টাচ করতে পারবে না বা এর কাছাকাছি একবার যেতে পারবে না। অবশ্যই তার মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স বজায় থাকবে, এবং এই মিনিমাম ডিস্টেন্সকে আমরা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ বলতেছিলাম। তাহলে এখানে মূলত ঘটনাটা কি ঘটবে, শুরুতে এ পয়েন্টে বা আলফা কোণাটা যে টোটাল গতি বা টোটাল শক্তি নিয়ে বা টোটাল এনার্জি নিয়ে আলফা কোণাটা ধাবিত হচ্ছিল, শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে এখানে অবশ্যই আলফা কোণার মধ্যে বি পয়েন্টে একই পরিমাণ শক্তি থাকবে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটবে, তা হচ্ছে শুরুতে আলফা কোণাটা যখন একটা বড় অসীম ডিস্টেন্সে ছিল, তখন তার মধ্যে যে গতিশক্তি ছিল বা তার মধ্যে যে টোটাল শক্তি ছিল, সেই টোটাল শক্তিতে দেখা যাবে যে যেখানে বিভব শক্তির মানটা কিন্তু জিরো হয়ে যাবে, বা সেখানে কিন্তু বিভব শক্তির মানটা জিরো, কিন্তু তার মধ্যে গতিশক্তি একটা অবস্থান করতেছে, এবং এই গতিশক্তি নিয়ে যখন সম্পূর্ণ পথ পাড়ি দিয়ে ঠিক এইটুকু দূরত্বে চলে আসবে, অর্থাৎ বি পয়েন্টে চলে আসবে, এই বি পয়েন্টে আসার পরেই কিন্তু তার সমস্ত গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হয়ে যাবে। কি হয়ে যাবে, সমস্ত গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বি পয়েন্টে এসে তার মধ্যে যে শক্তি থাকবে সেই শক্তিটা হচ্ছে পটেনশিয়াল ইপি পরিমাণ শক্তি অবস্থান করবে, এবং এই ইপি পরিমাণ শক্তিটা কিন্তু তার গতিশক্তিরই সমান হবে। কারণ যেমনটা বললাম যে শুরুতে তার যে গতিশক্তি ছিল সেটাই সম্পূর্ণ বিভব শক্তিতে যেহেতু পরিণত হচ্ছে, তাহলে এখন এটা তখনই হবে যখন কিনা আমরা বলতে পারি যে এই বি পয়েন্টে আলফা কোণার যে বিভব শক্তি এবং এ পয়েন্টে আলফা কোণার যে গতিশক্তি সেটা পরস্পর সমান। আচ্ছা, তো এই বিষয়টাকে আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি বা আরেকভাবে দেখাইতে পারি। বিষয়টা হচ্ছে এরকম যে শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা যদি দেখি, শক্তির সংরক্ষণশীলতা যে কনজারভেশন অফ এনার্জি থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে দাঁড়াচ্ছে কিরকম, যে এ পয়েন্টে টোটাল যে শক্তি এ বিন্দুতে, এ বিন্দুর জন্য যদি আমরা বিষয়টাকে দেখতে চাই, এ বিন্দুর জন্য যদি আমরা বিষয়টাকে দেখতে চাই, তাহলে এখানে কি হচ্ছে, এ বিন্দুর জন্য যে টোটাল শক্তি ই টোটাল ইজ ইকুয়াল টু, এখানে গতিশক্তি হাফ এমভি স্কোয়ার প্লাস বিভব শক্তি। বিভব শক্তি কি হবে, আচ্ছা দেখুন, আমরা যখন দেখতেছিলাম যে কোন একটা উচ্চতার জন্য যখন গতিশক্তি বিভব শক্তির কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করি, তখন কিন্তু বিভব শক্তি এর মানটা mgh ছিল, কিংবা যদি আমরা সেই উচ্চতাটা যদি পৃথিবীর ব্যাসার্ধের থেকে অনেক বড় উচ্চতা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মহাকর্ষীয় যে বিভব শক্তি সেই কনসেপ্টটাকে কাজে লাগাই। তাহলে এক্ষেত্রে আমরা কোন বিভব শক্তির কনসেপ্টটাকে কাজে লাগাবো, এটা কিন্তু একটা চার্জের বিষয়, তাই না? তো চার্জের ক্ষেত্রে বিভব শক্তির বিষয়টা নিয়ে আসবো আমরা বিভবের কনসেপ্ট থেকে, অর্থাৎ দুইটা চার্জের মধ্যকার যদি বিভব শক্তির বিষয়টাকে কল্পনা করি, তাহলে একটা বিভবের কনসেপ্ট চলে আসবে। বিভবের কনসেপ্ট মানে কি, বিভবের কনসেপ্ট মানে হচ্ছে মূলত আমরা যদি বিষয়টাকে এভাবে ভাবি যে এই এখানে যে স্বর্ণ নিউক্লিয়াসটা আছে, এই স্বর্ণ নিউক্লিয়াসের দরুন একটা অসীম ডিস্টেন্সে আলফা কণার জন্য যে বিভব শক্তি, তাহলে সেটা যদি বের করতে চাই, তাহলে ধরলাম যে এখানে স্বর্ণ নিউক্লিয়াসের যে চার্জের মানটা যদি ধরি জেড ই ডিভাইডেড বাই 4πε0 এবং আর এর মানটা এক্ষেত্রে কি, আমরা বলেছিলাম যে এটা অসীম দূরত্বে আলফা কণাটা অবস্থান করতেছে, তো অসীম দূরত্বে যদি অবস্থান করে তাহলে এখানে কি আমরা বলতে পারি ইনফাইনিটি। আচ্ছা, আর 1/ইনফাইনিটির মানটা কত হয়, 0, তাই না? তার মানে আমরা আলটিমেটলি বলতে পারি যে এর যে ভ্যালু, অর্থাৎ এখানে যে বিভব শক্তির ভ্যালু সেটা হবে কি 0। তার মানে এ বিন্দুর জন্য যদি আমরা মোট শক্তির মান যদি বের করতে যাই, তাহলে সেটা হচ্ছে মূলত শুধুমাত্র তার গতি শক্তির সমান ই কে এর সমান হবে, এবং যে বিভব শক্তির মান সেটা কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে 0। আচ্ছা, এটা একটা গেল বিষয়। বি বিন্দুর জন্য যদি এখন বিষয়টাকে ভাবি,
ই বিন্দুর জন্য যদি টোটাল শক্তি যদি বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রেও আমাদের হাফ এম ভি স্কোয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বি বিন্দুতে গিয়ে আমরা কিন্তু কনসেপ্টেই বা এখানকার যে থিওরিক্যাল কনসেপ্ট সেখানে বলে দিয়েছি যে বি বিন্দুতে কিন্তু আলফা কণাটা কি করবে, বি বিন্দুতে গেলে আলফা কণা এখানে স্থির হয়ে যাবে, থেমে যাবে। কারণটা কি বলেছিলাম যে আসলে প্রথমে তো গতিশীল ছিল, কিন্তু ঠিক এই মিনিমাম একটা ডিস্টেন্সে বজায় রাখবে, যখন এই পয়েন্টে আসবে এই পয়েন্টে আসে কিন্তু আর সামনের দিকে যেতে পারবে না, একবারে স্থির হয়ে যাবে। বি পয়েন্টে এখানে আলফা কণাটা কি হয়ে যাবে, একবারে স্থির স্থির হয়ে যাবে। তো এই স্থির এই অবস্থার জন্য তার কি বেগের মান কি থাকবে, বেগের মান কি জিরো হয়ে যাবে না? তার মানে আমরা জিরো স্কয়ার লিখতে পারি কি এই পয়েন্টের জন্য। এই পয়েন্টের জন্য যদি এখন আলফা কণার জন্য যদি বিভব শক্তি বের করতে চাই, আমরা কি করতে চাই, যদি বিভব শক্তির মান যদি বের করতে চাই তাহলে কি আসবে। আচ্ছা, আমি এখানে একটু মিস্টেক গেছে, এখানে কিন্তু জেড ই এর সঙ্গে এখানে আরেকটা জিনিস গুণ হবে, আর তা হচ্ছে মূলত আলফা কণার চার্জ, অর্থাৎ আলফা কণার চার্জ যদি বলতে সেটা হচ্ছে কি 2 ইন্টু ই। আচ্ছা, এটা গুণ হয়ে যাবে এখানে। ওকে, তো এখন এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এই ক্ষেত্রে মূলত আমরা বলতে পারি যে এখানে যদি আমরা স্বর্ণ নিউক্লিয়াসের দরুন বি বিন্দুতে আলফা কণার জন্য বিভব শক্তি বের করতে চাই, তাহলে কি আসবে এখানে, এখানে স্বর্ণ নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা যদি জেড হয় তা এবং একটা প্রোটনের যদি চার্জ ই হয়, তাহলে জেড ই ইন্টু এখানে আলফা কণার চার্জের মান আমরা জানি যে 2 ইন্টু ই হয়, 2 ইন্টু ই ডিভাইডেড বাই এখানে 4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে আর। এই যে আর, কারণ কি এখন কিন্তু ডিস্টেন্সটা অসীম ডিস্টেন্স না, এখন কিন্তু একটা ডিস্টেন্স আছে এবং একটা মিনিমাম ডিস্টেন্স, যার কারণে এখানে আমরা আর এর ভ্যালুটাকে এইভাবে লিখতে পারি আর, এবং এই আর এর মানটাই কিন্তু আমাদের এখানে ওই নির্দিষ্ট ন্যূনতম দূরত্ব। কাজে আমরা এই আরটাকে কি বলতে পারি, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তাহলে এখন শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা বলতে পারি যে এই বিন্দুতে যে আমরা টোটাল শক্তি পেয়েছিলাম এবং বি বিন্দুতে যে টোটাল শক্তি পেয়েছিলাম দুটাই সমান হবে। তাহলে এই বিন্দুতে শক্তির যে মানটা পেয়েছিলাম সেটা কি হবে, সেটা হচ্ছে মূলত ই কে, এবং বি বিন্দুতে যে শক্তির মানটা সেটা কত, বি বিন্দুতে তো টোটাল শক্তির মানটা, যে এখানে তো গতিশক্তি জিরো হয়ে যাচ্ছিল কিন্তু বিভব শক্তি থাকতেছিল, সেটা হচ্ছে মূলত জেড ই স্কোয়ার, যেহেতু ই এবং ই তার সামনে একটা 2 থাকতেছে এবং ডিভাইডেড বাই এখানে থাকতেছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, চাইলে এখানে 4 পাই এপসাইলন নটটা রাখতে পারি বা 9 ইন্টু 10⁹ রাখতে পারি। যাই হোক, এটা যদি আমরা 4 পাই এপসাইলন নটে রাখি, 4 পাই এপসাইলন নট ইন্টু এখানে থাকতেছে কত, আর এর মান। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এভাবে যে আর 2 ইন্টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ই কে, এবং এই যে আমরা ফর্মুলাটা পেলাম এটাই মূলত ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচের ফর্মুলা। আচ্ছা, তো আমরা যদি এখন এখানকার ফর্মুলা গুলোতে যে প্রতিটা রাশি আছে সে সম্পর্কে একটু যদি জেনে নেই, তাহলে এখানে জেড দ্বারা মূলত আসলে আমরা বোঝাচ্ছি পারমাণবিক সংখ্যা। কার পারমাণবিক সংখ্যা, যে নিউক্লিয়াসের দিকে আলফা কণাটাকে ধাবিত করা হচ্ছিল সেই নিউক্লিয়াসের জন্য এখানে কি, সেই নিউক্লিয়াসের জন্য পারমাণবিক সংখ্যা। তো আমরা কিন্তু এখানে মূলত দুইটা চার্জকে বিবেচনা করতেছি। একটা চার্জ হচ্ছে যে চার্জটা নিক্ষিপ্ত করা হচ্ছে বা গতিশীল, আর একটা চার্জ হচ্ছে স্থির চার্জ, তাই না? তো স্থির যে চার্জ সেটা মূলত আসলে অ্যাকচুয়ালি ওই নির্দিষ্ট যে স্বর্ণপাত আছে সেই স্বর্ণপাতের নিউক্লিয়াস। তো স্বর্ণের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 79। ওকে, তাহলে টোটাল চার্জের পরিমাণ কত, একটা প্রোটনের চার্জ হচ্ছে নিউক্লিয়াস একটা ইলেকট্রনের চার্জের সমান, যেটা কিনা হচ্ছে 1.6 10⁻⁹ কুলম্ব। তাহলে এখানে জেড সংখ্যক প্রোটনের জন্য যে চার্জের মানটা সেটা কি হবে, এই যে এখানে আমরা লিখেছি কি জেড ইন্টু ই লিখেছি, তো এখানে আমরা লিখেছি জেড ইন্টু ই। তাহলে একইভাবে হিলিয়ামের জন্য যখন আমরা বা আলফা কণার জন্য যখন বের করতেছিলাম, তো আলফা কণা ইজ নাথিং বাট হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? তো যেহেতু হিলিয়াম নিউক্লিয়াস, তো হিলিয়াম নিউক্লিয়াস সেখানে কয়টা প্রোটন থাকবে, অবশ্যই 2টা প্রোটন থাকবে। কাজে 2টা প্রোটনের জন্য যে চার্জের মান সেটা কি 2 ইন্টু ই, যে 1/4 পাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু এর মানটা
অ্যাপ্রক্সিমেটলি কি 9 10 টু দি পাওয়ার 9 লেখা যায় এটার পরিবর্তে। আর ইকেটা কি, ইকেটা হচ্ছে মূলত যে গতিশক্তিতে আলফা কণাটা ধাবিত হচ্ছিল, অর্থাৎ আমরা বলতে পারি যে এটা হচ্ছে আলফা কণার গতিশক্তি, এটাকে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি অফ আলফা কণা। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি সব ইনফরমেশন গুলো এখানে জানা হয়ে গেল। তাহলে এখন যদি আমরা প্রশ্নে চলে যাই, প্রশ্ন কি বলা হচ্ছে এখানে, প্রশ্নে এখানে আমাদের ই কে এর যে মানটা আমরা যদি দেখি, এখানে ই কে এর মান, সেই ই কে এর মানটা হচ্ছে 5.3। আমরা যদি এখানে দেখি একটু ভালো করে, তো এটা কি 5.3 মেগা ইলেকট্রন ভোল্ট। এবং এখানে যেহেতু যে পাতের দিকে বা যে ধাতব পাতের বা যে নিউক্লিয়াসের দিকে এটাকে নিক্ষেপ করা হচ্ছে সেটা হচ্ছে গোল্ড নিউক্লিয়াস, তার মানে এখানকার জেটের যে মানটা হবে সেই জেটের মানটা হচ্ছে 79। ওকে, এবং এখানে আমাদের সর্বনিম্ন দ্রুতটা বের করতে বলা হচ্ছে। তাহলে এখন যদি আমরা এই ডাটাগুলো যদি এইদিকে একটু লিখি, এই ডাটাগুলোকে যদি আমরা এইদিকে একটু লিখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে ই কে এর যে মান, ই কে এর মান সেটা হচ্ছে কি 5.3 মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এর অর্থ হচ্ছে 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1.6 10 টু দি পাওয়ার -19 জুল, তাই না? কারণ আমরা জানি যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ ইন্টু 1 ভোল্ট, তাই না? তাহলে এখান থেকে যে আমরা একটা ক্যালকুলেশন করে তাহলে এখানে একটা মানের পাবো। যাই হোক, এটা এভাবে আমরা রেখে দেই। এবং এখানে যদি জেটের মানটা দেখি, তাহলে জেটের মানটা কি, এখানে জেট ইজ ইকুয়াল টু হচ্ছে মূলত আসলে অ্যাকচুয়ালি এখানে স্বর্ণের জন্য জেটের মানটা কি 79। আর এখানে বাদ বাকি তো সবকিছুর মানে জানা আছে। এবং একটা ইলেকট্রনের যে চার্জের মানটা সেটা যদি আমরা উপরের দিকে লিখি, একটা ইলেকট্রনের চার্জ ই ইজ ইকুয়াল টু হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার 19 কুলম। তাহলে এখন যদি এখানে আর এর মানটা আমরা বের করতে চাই, বা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ আর ইজ ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে ইন্টু জেটের মান 79 ইন্টু এটা হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -19 এর উপর কি স্কয়ার। আচ্ছা, এখানে 4 পাই এপসাইলন নট এর পরিবর্তে আমরা এখানে দেখেছিলাম যে এইদিকে যদি আমরা একটু তাকাই এইদিকে, তাহলে এখানে দেখাচ্ছে যে 1/4 পাই এপসাইলন নট এর পরিবর্তে কিন্তু আমরা 9 10 টু দি পাওয়ার 9 লিখতে পারি, এবং সেটা এভাবে আমরা 9 10 টু দি পাওয়ার 9 লিখতে পারি। এবং এখানে ই কে এর মানটা কত, এখানে ই কে এর মান হচ্ছে ওই যে ই কে এর মানটা আমরা এখানে বের করলাম যেটা, সেটা অর্থাৎ এখানে আমাদের আসবে 5.3 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1.6 10 টু দি পাওয়ার -19। ওকে, এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসে 4.3 10 টু দি পাওয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আসে 4.3 10 টু দি পাওয়ার -14 মিটার। ওকে, তো এটাই হচ্ছে মূলত আমাদের ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার এই প্রশ্নের জন্য। তো এটাই ছিল আজকের মূলত এটাই আমরা বলতে পারি এখানকার অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি আপনার উপকার আসে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ধরনের আরও বিভিন্ন শর্ট প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন শর্ট কনসেপ্ট, যে কনসেপ্টগুলো আমাদের অ্যাডমিশনে কিংবা আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগে, এরকম ধরনের যদি আরও ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে করে আরও মানুষ এই ভিডিও সম্পর্কে জানতে পারে, চ্যানেলটি সম্পর্কে জানতে পারে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।